আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নিবিড় ভাইয়া ঠিকই বলে, আমি আসলে একটা বৌদি। তাই তো নিবিড় ভাইয়াকে সে বুঝতেই পারলো না, আসলে একটা গাধি আমি। ছোটবেলায় ও আমার জন্যই নিবিড় ভাইয়াকে বিদেশ যেতে হয়েছিল, আর আমি কিনা উল্টো তার উপরেই রাগ করে বসে আছি। কত বড় টিউবলাইট আমি। একটু পরে ইভা দৌড়ে এলো আদ্রিতার কাছে। আদ্রিতার কাছে বসে ওকে শান্ত করার চেষ্টা করলো। ধীরে ধীরে শান্ত হয়ে এলো সে, তবে তার ভেতর অনেক কিছুই ততক্ষণে বোধগম্য হতে লাগলো। নিজেকে স্বাভাবিক করতে অনেক সময় লেগে গেল আদ্রিতার। কলেজ শেষ হয়ে গেছে অনেক সময় আগেই। আদ্রিতা আর ইভা এতক্ষণে বের হলো। আদ্রিতা ওর ব্যাগ ক্লাস থেকে নিয়ে বাইরে এলো। তখন ব্যাগ ক্লাসেই ভুলে গিয়েছিল সে। ব্যাগ নিয়ে ইভার সাথে কথা বলতে বলতে এগিয়ে এলো আদ্রিতা। আশেপাশে চোখ বলিয়ে সেই পুরনো দৃশ্য দেখল, তবে আজ আর মনে কোনো প্রশ্ন জাগলো না তার। প্রশ্নের উত্তর সে আজ পেয়ে গেছে। ছোট থেকেই ছেলেদের আদ্রিতার থেকে দূরত্ব বজায় রাখার বিষয়টাতে ও যে কোথাও না কোথাও নিবিড়েরই হাত আছে তা আর আদ্রিতার বোধগম্য হতে বাকি নেই। মনের মাঝে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হচ্ছে আদ্রিতার। হাজার রঙের প্রজাপতিরা ডানা মেলে উঠছে যেন। গত 3 দিনের মন খারাপের মেঘগুলোকে ফু দিয়ে উড়িয়ে দিয়ে সেখানে একরাশ প্রশান্তির ঝলমলে আলোয় ভরিয়ে দিয়েছে। চারিদিক থেকে ভালো লাগারা কোথা থেকে দৌড়ে এসে সব আদ্রিতার বনের জানালায় সচরে হানা দিচ্ছে। হঠাৎ যেন নিজেকে একেবারে হালকা মনে হচ্ছে। হাওয়ায় ভাসতে থাকা মেঘের ন্যায় অনুভব হচ্ছে। ইচ্ছে করছে নিচে নিচে গাইতে, আজ মেয়ে ওপার আসমান নিচে। নিজের মনেই এই গান গুনগুন করতে করতে এগিয়ে যাচ্ছিল আদ্রিতা। পাশ থেকে ইভা হঠাৎ বলে উঠল, এই ওরি, ওটা তো নিবিড় ভাইয়া না। ইভার কথায় চট করে চমকিত চোখের সামনে তাকালো আদ্রিতা। হ্যাঁ, ওই তো নিবিড় ভাইয়া তার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। অস্থির ভঙ্গিতে কাকে যেন ফোন দিচ্ছে আর এদিক সেদিক নজর বুলিয়ে কাউকে খুঁজে চলেছে। অফিস থেকে সোজা এসেছে বোধহয়। ঘর্মাক্ত মুখমণ্ডলে ক্লান্তির ছাপ স্পষ্ট। তবুও একইভাবেও এই যুবকটিকে কত বনকারা লাগছে। সাদা শার্ট আর বাদামি রঙের প্যান্টে সে মোহ ছড়াচ্ছে বায়ুমণ্ডলে। তাকে দেখেই যেন মুগ্ধতার বর্ষণে ময়ূরের মতো পেখম মেলে নেচে উঠল আদ্রিতার তনু মন। বেখিয়ালি হয়ে এক মনে তাকিয়ে রইল সে নিবিড়ের পানে। পাশ থেকে ইভা হা হতাশ সুরে বলল, হাই ইয়ার, কি চিজ মাইরি। এমন একটা মিসাইল এর মতো পোলা পাইলে জীবন ধন্য হয়ে যায়। তো হরি বোন, একটা ইন্ট্রো করিয়ে দেন। ইভার কথাই হঠাৎ করে রাগ হলো যেন আদ্রিতার। ভ্রু কুচকে কটমটে চোখে তাকালো সে ইভার পানে। ইভা ফিচেল হেসে বলল, আরে এমনি রাক্ষসীর মতন লুক দিতেছিস কেন? আমি একাই না, চারিদিকে চোখ বুলিয়ে দেখ, পুরো কলেজের মেয়েদের জিহ্বা ঝুলে মাটিতে পড়ে আছে। আদ্রিতা চারিদিকে চোখ বোলালো। সত্যি সবগুলো মেয়ের চোখ নিবিড়েই আবদ্ধ, যেন শত জনমের ক্ষুধার্ত রাক্ষসের সামনে তরতাজা খাবার পেশ করা হয়েছে। কি অসভ্য সব। না নিবিড় ভাইয়ার এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। দেখা গেল রাক্ষসী মেয়েগুলো নিবিড় ভাইয়াকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ঢেকুর তোলা ভুলে গেল। তখন সোনামাকে কি জবাব দিব আমি? সোনামা যখন আহাজারি করতে করতে বলবে, রে আমার পোলাটাকে এমন কইরা মায়াগুলো খাইয়া ফেলাইলো, আর তুই কিচ্ছু করতে পারলি না, নিয়ে এসেছিস আমার সামনে। না না, এটা হতে দেওয়া যাবে না। এই রাক্ষসীদের ডেরা থেকে আমাকেই নিবিড় ভাইকে বাঁচাতে হবে। এই মনস্তাপ করে সামনে এগুতে নিলেই দেখলো নিবিড় হন্তদন্ত হয়ে তার দিকেই আসছে। এক প্রকার তেড়ে এসে চোয়াল শক্ত করে বলে উঠল, কোথায় ছিলি তুই? ফোন কোথায় তোর? ফোন ধরছিলি না কেন? তোকে আমি। নিবিড়ের কথার মাঝে হঠাৎ পাশ থেকে ইভা হাত নাড়িয়ে একগাল হাসি টেনে বলল, আসলে আমরা ক্লাসের ব্যাগ রেখে একটু বাইরে গিয়েছিলাম, তাই হয়তো ও ফোন ধরতে পারেনি। বাই দ্য ওয়ে, হাই, আমি ইভা, অরির বান্ধবী। ইভার কথায় নিবিড়ের বোধহয় একটু হুঁশ এলো। পাশে কেউ ছিল তা খেয়ালই করেনি সে। মুখবয় পরিবর্তন করে ইতস্তত ভঙ্গিতে ছোট্ট করে শুধু বলল, হ্যালো। পরপরই আদ্রিতার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল,
গাড়িতে আয় ফার্স্ট। বলেই সানগ্লাস চোখে লাগাতে লাগাতে গাড়ির দিকে চলে গেল নিবিড়। আদ্রিতাও এক মুহূর্ত কাল বিলম্ব না করে নিবিড়ের পেছন পেছন ছুটল। নিবিড় সোজা গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসলো। আদ্রিতা গিয়ে নিবিড়ের পাশের সিটে বসতেই নিবিড় চোখ মুখ শক্ত রেখে সোজা সামনের দিকে চোখ রেখেই গাড়ি স্টার্ট দিল। গাড়ি চালানোয় নজর রেখে চোয়াল শক্ত করে নিবিড় ধমকের সুরে বলতে লাগলো, ফোন রেখে কোন মজলিসে গিয়েছিলি তুই শুনি? তুই কি কসম খেয়ে নিয়েছিস যেভাবেই হোক আমাকে জানাবি? জানিস কখন থেকে ফোন করছিলাম আমি? মানে এতটা কেয়ারলেস কেউ কিভাবে হতে পারে? আজকাল অনেক বেশি বার বেড়ে গেছে তোর। আমাকে অ্যাটিটিউড দেখাস, বাসায় নিয়ে গিয়ে তোর হাত পা গুলো মটমট করে ভেঙে বস্তায় ভরে রাখবো আমি। তারপর দেখি কিভাবে এত জ্বালাস আমাকে। অন্য সময় হলে তো নিবিড়ের এসব কথায় আদ্রিতার প্রচুর রাগ আর অভিমান হতো, কিন্তু আজ তার কিছুই হচ্ছে না। আজ নিবিড়ের বকা ঝকাও যেন অরিজিৎ সিং এর গান মনে হচ্ছে, যা শুনে তার ঠোঁটে আনমনেই হাসি ফুটে উঠছে। মুগ্ধ মনে বারবার দেখছে শুধু পাশের সুদর্শন পুরুষটাকে। এই যে রাগি রাগি মুখটা বানিয়ে রেখেছে, তাতেও কত সুন্দর লাগছে তাকে। কেউ এত সুন্দর করে কিভাবে রাখতে পারে? তাকে দেখে মনে হচ্ছে রাগ করাটাও একটা আর্ট। কত কিউট লাগছে তার রাগি রাগি গাল দুটো। হঠাৎ করে এক ভয়ঙ্কর ইচ্ছে জাগছে আদ্রিতার। নিবিড় ভাইয়ার ওই রাগি শক্ত করে রাখা গাল দুটো টেনে দেওয়ার প্রচণ্ড ইচ্ছে জাগছে। হাত দুটো রীতিমতো নিষ্পিস করছে ওই গাল দুটোতে যেতে। আদ্রিতা তার হাত দুটো মুষ্টি করে মনে মনে ধমক দিয়ে বলছে, এই খবরদার, একদমই না, ভুলেও এই কাজ করবি না কিন্তু, না হলে তোদের আর বাঁচিয়ে রাখবে না কিন্তু সে। ভালো চাস তো ফিরে আয় ও পথ থেকে। তবে আদ্রিতার হাত দুটো যেন 1.5 আনার মূল্যও দিল না আদ্রিতাকে। তার হুমকিতে চালের ভিতর থাকা পাথরের মতো উঠিয়ে ছুঁড়ে মারল। আদ্রিতা বেচারি চেয়েও পারছে না তার অবাধ্য হাত দুটোর সাথে। ওদিকে নিবিড় তার মতো সামনের দিকে তাকিয়ে বকাঝকা করেই যাচ্ছে আদ্রিতাকে, আর আদ্রিতা তার হাত দুটোকে আটকাতে প্রাণপণে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত আর পারল না সে। অতঃপর অঘটন ঘটেই গেল। নিবিড়ের বকাঝকার মাঝেই হঠাৎ আদ্রিতা নিবিড়ের রাগে শক্ত করে রাখা গাল দুটো ধরে ডানে বামে টেনে দিল। আচমকা এহেন কাছে নিবিড় সাথে সাথেই গাড়ির ব্রেক কষল। চমকিত চোখে তাকালো আদ্রিতার দিকে। আদ্রিতা গাল টেনে দিয়ে সোজা শক্ত হয়ে বরফের মতো জমে বসে রইল, যেন এইমাত্র আবিষ্কার হওয়া রোবট সে। দুনিয়াদারির মোহ মায়ার সাথে তার কোনো প্রকার সম্পর্কই নেই। সদ্য জন্মানো শিশুর মতোই অবুঝ সে। এইমাত্র করা কাজটি তার মতো অবুঝ প্রাণীর হাতে মোটেও ঘটেনি। নিবিড় গলা খাকারি দিয়ে ইতস্তত সুরে বলল, এটা কি ছিল? আদ্রিতা নিরুত্তর, যেন নিবিড় নামক ব্যক্তির কোনো অস্তিত্বই নেই আপাতত। গাড়িতে সে একাই বসে আছে। নিবিড় আবার বলল, কিরে চুপ মেরে গেলি কেন? আমার গাল দুটো কি সরকারি মাল পেয়েছিস? রাবারের মতো টানছিলি কেন? মতলব কি তোর? আদ্রিতা ফট করে বলে উঠল, তো কি করব, কে বলেছে গাল দুটোকে এত কিউট বানাতে? আনমনে কথাটা বলে ফেলে হুঁশ আসতেই সাথে সাথে চোখ খিচে বন্ধ করে নিজের মুখ দুহাতে চেপে ধরল আদ্রিতা। এই রে শেষ। আজ তো তুই শেষ অরি, মনে মনে শেষবার সব প্রিয়জনকে মনে করে নে। আজ তোর টিকিট কাটা কনফার্ম। এখন নিশ্চয়ই নিবিড় ভাইয়া তোকে এই জানালায় ছুঁড়ে কোনো ট্রাকের নিচে ফেলে দেবে। তবে আদ্রিতার ভাবনা মোতাবেক কিছু হতে দেখা গেল না, বরং হঠাৎ করেই নিবিড়ের চেহারার হাবভাবই পাল্টে গেল। মুখবয়বে রাগের আধার সরে গিয়ে সেখানে হঠাৎই খুশিময় এক আলোড়ন সৃষ্টি হলো। স্টিয়ারিংয়ে দুহাত রেখে মাথা অন্য পাশে ঘুরিয়ে দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে হাসল নিবিড়। একটু পর গাড়ি স্টার্ট দিল নিবিড়। গাড়ি চলতেই আদ্রিতা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, এ যাত্রায় প্রাণে বেঁচে গেছে সে। তবে নিবিড়ের দিকে আর তাকানোর সাহস পেল না। জানালার দিকে মাথা ঘুরিয়েই বসে রইল। গাড়ি চলতে চলতে হঠাৎ আবার থেমে গেল। গাড়ি থামতে দেখে আদ্রিতা নিবিড়ের তাকালো। কিছু বলবে তার আগেই নিবিড় বলে উঠল, আইসক্রিম খাবি? আদ্রিতার মনে হলো সে বোধহয় দিবা স্বপ্ন দেখছে। নিবিড় ভাইয়া তাকে আইসক্রিম খেতে বলছে। অবাক বিস্ময়ে চোখ দুটো ক্রমশ পিটপিট করে তাকিয়ে রইল সে। নিবিড় বলে উঠল, বস, আমি নিয়ে আসছি।
বলেই গাড়ির দরজা খুলে বেরিয়ে সামনের আইসক্রিম পার্লারে গেল নিবিড়। আদ্রিতা হাঁ করে অবাক নজরে শুধু তাকিয়েই রইল। খানিক পরেই একটা কর্নেটো চকোলেট ফ্লেভারের কোন আইসক্রিম নিয়ে ফিরল নিবিড়। গাড়িতে বসে আদ্রিতার দিকে আইসক্রিমটা এগিয়ে দিল। আদ্রিতা এতক্ষণে বিস্ময় কিছুটা কাটিয়ে উঠেছে। সামনে আইসক্রিম দেখে আপাতত বাকি সব সাইডে রেখে খুশিতে আপ্লুত হওয়া মুখ করে খপ করে হাতে নিল আইসক্রিমটা। দুনিয়াদারির ভুলে আইসক্রিমে ডুব দিল। মনের আনন্দে আইসক্রিম খেতে খেতে মুখ দিয়ে স্বাদে মাতোয়ারা হওয়ার মতো তৃপ্তিকর একটা আওয়াজ বের করলো। আইসক্রিমে মনোনিবেশ করা আদ্রিতা জানলও না তার পাশে বসা যুবকটির মনোভাব। আদ্রিতার এই নিষ্পাপ খুশিময় তৃপ্ত মুখখানা দেখে তার পাশের যুবকটির মুখেও এই মুহূর্তে প্রশান্তির শীতলতা ছড়িয়ে আছে। যেন কত শত নির্ঘুম রাত জাগা ফেরারি মন তার নীড়ের দিশা খুঁজে পেয়েছে। শুকনো মরুভূমির বুকে নেমেছে শ্রাবণের বাড়িধারা। আইসক্রিম খেতে নিয়ে মুখের চারিপাশে অনেক জায়গায় লাগিয়ে নিয়েছে আদ্রিতা। সেসবে তার খেয়াল না হলেও পাশের লোকটার ঠিকই হয়েছে। আদ্রিতার খাওয়ার মাঝেই হঠাৎ নিবিড় টিস্যু হাতে নিয়ে আদ্রিতার থুতনি আর ঠোঁটের আশেপাশে লেগে থাকা আইসক্রিম মুছে দিতে শুরু করলো। আচমকা নিবিড়ের এই কাজে আরও একবার শক পেল আদ্রিতা। আইসক্রিমের বদলে সে নিজেই জমে বরফ হয়ে গেল। হৃৎপিণ্ড থমকে গেল মুহূর্তেই। মাত্র আইসক্রিম খাওয়া গলাটা হঠাৎ শুকিয়ে কাঠ হয়ে উঠল কেমন। এই লোকটার কাজে আজকের দিন আদ্রিতার জন্য অবাক দিবস মনে হচ্ছে। নিবিড় মুছে দিতে দিতে বলে উঠল, এর চেয়ে ভালো হতো আইসক্রিমের ভেতরেই ঢুকে যেতি। এভাবে কেউ আইসক্রিম খায়? বড় আর হবি না কোনোদিন। আদ্রিতা কি বলবে? সে তো নিজের হৃৎপিণ্ডের ধুকপুকের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যাচ্ছে। লোকটা কাছে আসলেই কেন সবকিছু পাবনার পাগলদের মতো আওলা ছাওলা হয়ে যায়? সব কি জাদু আছে এই মানবে? খুশি খুশি মনে বাসায় ফিরল আদ্রিতা। বাসায় ফিরে আরও একটা সারপ্রাইজ পেল সে। বাসায় গ্রাম থেকে ফিরোজের ছোট বোন ফাইজা এসেছে। ফিরোজের ছোট ফাইজা এবার গ্র্যাজুয়েশন শেষ করেছে। তাকে দেখে খুশি হয়ে গেল আদ্রিতা। ফাইজাকে খুব পছন্দ তার। ফাইজা আদ্রিতাকে ছোট বোনের মতোই স্নেহ করে। আদ্রিতা দৌড়ে গিয়ে ফাইজাকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ফাইজা আপু, কতদিন পর এলে তুমি, কেমন আছো আপু? ফাইজা মুচকি হেসে বলল, আমি ভালো আছি, তুই কেমন আছিস অরিশোনা? আমিও ভালো, তোমাকে দেখে আরো ভালো হয়ে গেছি। এবার কিন্তু আর সহজে যেতে দিব না, তোমাকে অনেকদিন থাকতে হবে। ওদের কথা বলার মাঝে নিবিড়ও এসে উপস্থিত হলো। গাড়ি পার্ক করে আসায় সে পরে আসলো। ফাইজা নিবিড়কে দেখে বলল, আরে নিবিড় ভাইয়া যে দেশে ফিরেছেন তাহলে? নিবিড় সৌজন্যমূলক মুচকি হেসে বলল, আরে ফাইজা, তুই তো দেখি বকরি থেকে ছুকরি হয়ে গেছিস। বিয়ে দিয়ে দিতে হবে মনে হচ্ছে। তখনই চুহি নাস্তার ট্রে হাতে নিয়ে ওদের মাঝে আস্তে আস্তে বলল, ঠিক বলেছ নিবিড়, বিয়ে দেওয়ার জন্যই তো আনা হয়েছে ওকে। তোমার ভাইয়ার অফিসের এক কলিগ ফাইজার ছবি ফিরোজের মোবাইলে দেখে পছন্দ করে ফেলেছে, বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। এই জন্যই তো ফাইজাকে আসতে বলা হয়েছে। কাল ছেলে পক্ষ দেখতে আসবে ওকে। বিয়ে ঠিক হলেই কালই এঙ্গেজমেন্ট হবে। আদ্রিতা খুশিতে লাফিয়ে উঠে বলল, বিয়ে হবে? কতদিন পর আমাদের বাড়িতে বিয়ে হবে, কত মজা হবে। নিবিড় বলে উঠল, তোর মজার পচা আলুর বস্তা নদীতে ভাসিয়ে দে। কদিন পর যে তোর এক্সাম আছে তা ভুলে গেছিস? গত 3 দিন তো পড়তেও আসিসনি, সোজা গিয়ে পড়তে বস। গত 3 দিনের সব পড়া কাল আমাকে দিবি তুই। এর হেরফের হলে একদম তুলে আছাড় পাক্কা। বলেই গটগট করে উপরে চলে গেল জনাব। আদ্রিতার সব উচ্ছ্বাস মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। আত্মাটা গলায় এসে আটকে গেল বেচারির। গত 3 দিনের পড়া একসাথে দিতে হবে। এর চেয়ে তো বনবাসেই দিয়ে দিত। এই লোকটাকে কিউট বলছিলাম তখন। এই দৈত্যদানব কখনো কিউট হতেই পারে না, কদাপি নহে। আরমান সাহেবকে বাইরে যেতে দেখে তানি জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন বাবা? আরমান সাহেব বলল, একটু তোমার ডাক্তার আঙ্কেলকে দেখতে যাচ্ছি। অনেকদিন হলো অসুস্থ নাকি, ভাবলাম একটু দেখে আসি। কিন্তু একা কিভাবে যাবেন? আপনারও তো শরীর ঠিক থাকে না। একা যাওয়া ঠিক হবে না, কাউকে সাথে নিয়ে যান। আর হ্যাঁ, আমি পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম, আঙ্কেলের জন্য প্যাক করে দেই, নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, দাও। তানি একটা হটপটে পিঠা ভরে তানহাকে ডাকলো। তানহা আসলে তানি ওকে বলল, তানুমা, তোর দাদুর সাথে যা তো একটু। তোর দাদু ডাক্তার আঙ্কেলকে দেখতে যাবে, তুই সাথে যা। আর এই পিঠাগুলো সাথে নিয়ে যা। আচ্ছা আম্মু। অপরাহ্নদের বাসায় পৌঁছলে অপরাহ্নের মা খুব খুশি হয়ে তাদের ভেতরে নিয়ে আসতে বলল।
তানহা আর আরমান সাহেব ভেতরে এসে বসলেন। আরমান সাহেব এসেই অপরাহ্নের বাবার কাছে গেলেন তার কুশলাদি জানতে। তানহা পিঠার বক্সটা অপরাহ্নের মায়ের হাতে দিয়ে সোফায় বসে বসে আশেপাশে নজর বোলালো। খুব বেশি লোকজন নেই এ বাড়িতে, শুধু অপরাহ্ন তার মা বাবা ছাড়া অন্য কোনো সদস্য নেই। সিমসাম গোছানো একটা পরিবেশ। তানহার বেশ ভালোই লাগে এমন সিমসাম পরিবেশ। অপরাহ্নের মা ব্যতিব্যস্ত হয়ে পড়লেন মেহমানদের খাবার দাবারের আয়োজনে। কাজের মাঝেই তিনি তানহাকে একা একা বসে থাকতে দেখে এগিয়ে এসে বললেন, এই দেখো, তুমি নিশ্চয়ই একা একা বসে বোর হয়ে যাচ্ছ। তুমি এক কাজ করো না, ওপর রুমে যাও। ওই রুমে বুক শেলফ আছে, যেটা ভালো লাগে নিয়ে পড়তে পারো, তোমার ভালো লাগবে। আচ্ছা দাঁড়াও, আমি অপুকে ডেকে দিচ্ছি। তানহা বেচারি অপ্রস্তুত হয়ে পড়ল খানিকটা। তাকে কিছু বলার সুযোগ না দিয়েই অপরাহ্নের মা ছেলের নাম ধরে ডাকা শুরু করলো। খানিক বাদে অপরাহ্নের কণ্ঠ শোনা গেল। আসছি মা। বলতে বলতেই নিচের রুম থেকে বেরিয়ে এলো অপরাহ্ন। মাথায় গামছা বাঁধা, হাতে ঝাড়ু আর পরনে লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি। সেই অবস্থায় বাইরে আস্তে আস্তে বলল, কি হয়েছে মা, ডাকলে কেন? আর বলতে পারল না বেচারা। সামনে সোফায় বসা তানহাকে দেখে তবদা খেয়ে গেল। তানহাও ডক্টর অপরাহ্নের এমন কাছের বেটি রহিমা, থুকু কাছের বেটা রহিমের রূপ দেখে ভ্যাবা চেকা খেয়ে গেল। অপরাহ্ন একবার তানহাকে দেখলো আর একবার নিচের দিকে তাকালো। এমন অবস্থায় তানহার সামনে এসেছে, এটা ভাবতেই লজ্জায় মাথা কাটা যাওয়ার অবস্থা তার। আর এক সেকেন্ডও দেরি না করে অপরাহ্ন নিচের বাদবাকি ইজ্জত বাঁচাতে লুঙ্গি ধরে উঁচু করে পরিবড়ি করে নিচের রুমে ঢুকলো। ঢুকতে নিয়ে দরজার সাথে একবার গোতাও লাগলো তার। তা দেখে তানহা অনেক কষ্টে নিজের হাসি চেপে রাখার চেষ্টা করছে। মুখে হাত চেপে ধরে লুকিয়ে একটু হেসেও নিল, না হলে বেচারির দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। অপরাহ্নের মা ফিচেল হেসে বলল, আসলে অপু নিজের রুমের সাফাই করছিল। ও আবার নিজের কাজ নিজেই করে, কাউকেই হাত দিতে দেয় না। একটু পর অপরাহ্ন নিচের পরিধান পরিবর্তন করে বাইরে আসলো। তানহার দিকে তাকাতেও লজ্জা করছে এখন তার। মেয়েটা এখনো মুখ টিপে হাসছে। যতটা সরল দেখা যায় ততটাও সরল না। কেমন মজা নিচ্ছে পাজি মেয়েটা। অপরাহ্নের মা বলে উঠল, অপু, তানহা ওর দাদুর সাথে এসেছে। মেয়েটা একা একা বসে আছে, ওকে তোর বুক শেলফ দেখা, একটু সময় কাটবে। ওকে মা। তানহাকে অপরাহ্নের সাথে যেতে বলল ওর মা। তানহা তার কথা রাখতে মাথা নেড়ে উঠে অপরাহ্নের সাথে। অপরাহ্ন তানহাকে সাথে করে ওর রুমে নিয়ে এলো। আস্তে আস্তে বলল, কেমন আছো তানহা? পড়ালেখা কেমন চলছে তোমার? এই তো সবই ভালো চলছে, আপনি কেমন আছেন? অপরাহ্ন বিড়বিড় করে বলল, ভালো নেই। ভালো না থাকার কারণ তুমি কবে বুঝবে মেয়ে? জি, কিছু বলবেন? না, কিছু না। এই যে বুকশেলফ, দেখো কোনটা পছন্দ হয় তোমার। যদিও বেশিরভাগ সব ডাক্তারি আর জেনারেল নলেজের বই। এগুলো পড়ে তোমার বোরিংনেস বাড়বে, বই কমবে না। তানহা নিচু স্বরে বলল, বোরিংনেস তো আপনার হাই লেভেলের এন্টারটেইনিং লুক দেখেই চলে গেছে। আস্তে করে বললেও অপরাহ্ন ঠিকই শুনতে পেল। সে গলা খাকারি দিয়ে তানহার দিকে হালকা ঝুঁকে ধীর গলায় বলল, সুন্দরী মেয়ের মুখে হাসি ফোটাতে পারাও এক পরম সার্থকতা। তুমি বুঝবে না শ্যামকন্যা। বুকের মাঝে বিদ্যুৎ চমকানোর মতো কেঁপে উঠল তানহার। চকিত নজরে তাকালো সে অপরাহ্নের পানে। তার চোখে যেন দেখতে পেল অন্য রকম এক মায়ার খেলা, যে মায়া তানহাকে গ্রাস করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। তানহা কেমন বিবশ হয়ে পড়ছে ওই ষড়যন্ত্রে। নিজেকে সেই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে ওখান থেকে সরে যেতে চাইল তানহা, কিন্তু পরিস্থিতি তার অনুকূল হলো না। বেখেয়ালিতে নিজের পাপসের সাথে পা বেঁধে পড়ে যেতে নিল তানহা। তৎক্ষণাৎ অপরাহ্ন তানহার কোমরে হাত রেখে তাকে পড়ে যাওয়া থেকে রক্ষা করল। সিনেমার মতো তানহা কাত হয়ে অপরাহ্নের বাহুতে আটকে রইল। অপরাহ্নের চোখে ঘোর, মুগ্ধ হাসি তার ঠোঁটের কোণে। সেই হাসি বজায় রেখে অপরাহ্ন বলে উঠল, শুনো মে, তুমি অমর্ত্য সিন্ধুতে তুলেছ উত্তাল তরঙ্গ। ওই উপনেত্রের অভ্যন্তরীণ গুপ্ত রাখা আঁখি যুগল, সে তো ভীষণ ক্রূর মতি আঁধিহানা অঙ্গ।
সন্ধ্যার দিকে ছেলেপক্ষ আসলো ফাইজাকে দেখতে। নিচে দেখা দেখি পর্ব চলছে, অথচ এমন এক্সাইটেড একটা প্রোগ্রাম আদ্রিতা দেখতে পাচ্ছে না। আর এই অবিচার সংঘটিত হচ্ছে নিবিড় দ্য গ্রেট দৈত্য দানবের জন্য, যে দৈত্য দানবের একমাত্র শিকারী শুধু এই মাসুম অসহায় জনম দুখুনি আদ্রিতাই হয়। এই যে এখন বইয়ের পুস্তক মুখের উপর ছুঁড়ে দিয়ে 3 দিনের পড়া কমপ্লিট করতে বলে গেছে, এমন অত্যাচার কি কোনো সহৃদয়বান ব্যক্তি করতে পারে? এমন নির্মম অত্যাচার তো শুধু তেনার মতো হৃদয়হীন দৈত্য দানবই করতে পারে। বলি, আমি কি আলাদিনের জিন নাকি? 3 দিনের পড়া কমপ্লিট করতে অন্তত 3 মাস সময় তো দেওয়াই উচিত একজন ব্যক্তিকে। নিচে কত মজার প্রোগ্রাম চলছে, আর